জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। নিখুঁত পরিকল্পনায় মাঠে নামছে আওয়ামী লীগ, ফেরার প্রস্তুতি জোরদার, থাকছে প্রতিবেদনে। হঠাৎ ঢাকামুখী কর্মসূচি ঘোষণা, জামায়াতের রাজনীতিতে তোলপাড়, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ অফিস খুলে জয় বাংলা স্লোগান দেওয়ায় জনগণের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা, জুবায়ের, থাকছে প্রতিবেদনে। সেনা জেনারেলদের গভীর রাতে টেলিকনফারেন্সে শেখ হাসিনা নিয়ে যে আলাপ হয়েছিল, থাকছে প্রতিবেদনে। জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না, এটিএম আজহার, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নিখুঁত পরিকল্পনায় মাঠে নামছে বাংলাদেশ আওয়ামী লীগ, ফেরার প্রস্তুতি জোরদার। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশ আওয়ামী লীগের সম্ভাব্য কৌশলগত প্রস্তুতি। বিভিন্ন রাজনৈতিক সূত্র ও বিশ্লেষকদের পর্যবেক্ষণে উঠে এসেছে দলটি একটি সুপরিকল্পিত কৌশল নিয়ে আবারও সক্রিয়ভাবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রকাশ করা হয়নি, তবুও রাজনৈতিক অঙ্গনে এর প্রভাব ইতোমধ্যেই অনুভূত হচ্ছে। দলীয় ভেতরের আলোচনায় জানা যাচ্ছে আওয়ামী লীগ তাদের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার দিকে গুরুত্ব দিচ্ছে। তৃণমূল পর্যায়ে নতুন করে সংগঠন গোছানো, নিষ্ক্রিয় ইউনিটগুলো সক্রিয় করা এবং তরুণ নেতৃত্বকে সামনে আনার বিষয়ে কাজ চলছে। এর পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বেও কিছু পুনর্বিন্যাসের আলোচনা রয়েছে বলে জানা গেছে। এই পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দলটির সভাপতি শেখ হাসিনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার দীর্ঘ অভিজ্ঞতা ও সংকট মোকাবিলার দক্ষতা আওয়ামী লীগের জন্য বড় শক্তি। অতীতে বিভিন্ন কঠিন সময়ে তার নেতৃত্বে দল ঘুরে দাঁড়িয়েছে, এবারও সেই অভিজ্ঞতাকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের রাজনৈতিক কর্মসূচি জোরদার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে রাজনৈতিক মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আওয়ামী লীগ এই বাস্তবতা মাথায় রেখেই নিজেদের কৌশল নির্ধারণ করছে বলেই ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের নিখুঁত পরিকল্পনা মূলত একটি বহুমাত্রিক কৌশল, যেখানে সংগঠন শক্তিশালী করা, জনসম্পৃক্ততা বাড়ানো এবং রাজনৈতিক বার্তা পরিষ্কারভাবে জনগণের কাছে পৌঁছানো, এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দেয়া হচ্ছে। তারা মনে করছেন উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়গুলো সামনে এনে জনগণের আস্থা ধরে রাখার চেষ্টা করা হতে পারে। আন্তর্জাতিক প্রেক্ষাপটও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমান বিশ্ব রাজনীতির বাস্তবতায় কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। আওয়ামী লীগ এই দিকটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জনমুখী কর্মসূচির দিকেও জোর দেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সামাজিক নিরাপত্তা, উন্নয়ন কার্যক্রম এবং তরুণদের সম্পৃক্ত করার মতো বিষয়গুলো সামনে আনা হতে পারে। এতে করে দলটি সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্যতা বাড়াতে চাইছে। সাধারণ মানুষের মধ্যেও এই বিষয় নিয়ে কৌতূহল বাড়ছে। অনেকে জানতে চাইছেন আওয়ামী লীগের এই নতুন কৌশল বাস্তবে কিভাবে প্রয়োগ হবে এবং তা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব ফেলবে। সব মিলিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নিখুঁত পরিকল্পনা নিয়ে মাঠে নামার প্রস্তুতি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। এটি সফলভাবে বাস্তবায়িত হলে রাজনৈতিক অঙ্গনে নতুন করে ভারসাম্য তৈরি হতে পারে। এখন দেখার বিষয় এই পরিকল্পনা কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয় এবং তা দেশের ভবিষ্যৎ রাজনীতিতে কী ধরনের পরিবর্তন আনে। হঠাৎ ঢাকামুখী কর্মসূচি ঘোষণা, জামায়াতে রাজনীতিতে তোলপাড়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে হঠাৎ করে ঢাকামুখী কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জামায়াত এই কর্মসূচি দেওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও প্রতিক্রিয়া। দলীয় সূত্রগুলো জানায় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ ইস্যু এবং বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে এই ঢাকামুখী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। জামায়াতের নেতারা বলছেন এটি একটি গণদাবি আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচি, যার মাধ্যমে তারা সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চান। জামায়াতের এক নেতা বলেন, আমরা গণতান্ত্রিক উপায়ে আমাদের দাবি তুলে ধরতে চাই। ঢাকায় সমাবেশ বা কর্মসূচির মাধ্যমে জনগণের মতামত তুলে ধরা হবে। এই ঘোষণার পরপরই ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ নেতারা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন হঠাৎ করে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।
আওয়ামী লীগের এক নেতা মন্তব্য করেন, রাজনৈতিক কর্মসূচি অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে, কিন্তু তা যেন দেশের স্থিতিশীলতা নষ্ট না করে। অন্যদিকে বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে। তারা সরাসরি সমর্থন বা বিরোধিতা না করে বলছে, জনগণের দাবি তুলে ধরার অধিকার রয়েছে, তবে তা অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঢাকামুখী কর্মসূচি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। তারা বলছেন, বড় ধরনের সমাবেশ বা মিছিলের মাধ্যমে দ্রুত রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয় এবং তা অনেক সময় পাল্টাপাল্টি কর্মসূচির জন্ম দেয়। একজন বিশ্লেষক বলেন, এই ধরনের কর্মসূচি রাজনৈতিক মেরুকরণ বাড়াতে পারে, তবে একই সঙ্গে এটি সরকারকে আলোচনায় বসার চাপও তৈরি করতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো অবস্থান জানানো হয়নি, তবে সূত্রগুলো বলছে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হতে পারে। সাধারণ মানুষের মধ্যেও এই কর্মসূচি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে গণতান্ত্রিক অধিকার হিসেবে দেখছেন, আবার অনেকে আশঙ্কা করছেন এতে যানজট, ভোগান্তি এবং সম্ভাব্য সংঘাতের ঝুঁকি বাড়তে পারে। সব মিলিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হঠাৎ ঢাকামুখী কর্মসূচি ঘোষণায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, এই কর্মসূচি কতটা শান্তিপূর্ণভাবে বাস্তবায়িত হয় এবং তা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কী ধরনের প্রভাব ফেলে। আওয়ামী লীগ অফিস খুলে জয় বাংলা স্লোগান দেওয়ায় জনগণের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা। জুবায়ের। আওয়ামী লীগ অফিস খুলে জয় বাংলা স্লোগান দেওয়ায় জনগণের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। তাদের রাজনৈতিক বা প্রশাসনিক কোনো কার্যক্রম পরিচালনার বৈধ এখতিয়ার নেই। সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পূর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও কতিপয় নেতা প্রকাশ্যে বলেছেন যে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা থেকে মুক্তি, নিরাপত্তা ও বিশেষ সুবিধা দেওয়া হবে। তাদের এই ধরনের বক্তব্যের সুযোগ নিয়ে নিষিদ্ধ দলটি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সেনা জেনারেলদের গভীর রাতের টেলিকনফারেন্সে শেখ হাসিনা নিয়ে যে আলাপ হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে দিল্লির পথে পাঠানোর কয়েক ঘণ্টা আগেও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে আশ্বস্ত করেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু বাস্তবে এর আগেই ক্ষমতার পালাবদলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছিল। ২০২৪ সালের ৪ আগস্ট রাতে সিনিয়র সামরিক কর্মকর্তাদের এক টেলিকনফারেন্সে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে পরোক্ষ অভ্যুত্থানের সিদ্ধান্ত নেওয়া হয়। খাকি পোশাকধারীদের ওই গোপন বৈঠকের তথ্য ২টি সূত্র নর্থ ইস্ট নিউজকে নিশ্চিত করেছে। ওই বৈঠকে প্রধান প্রভাবক ছিলেন নৌবাহিনী প্রধান মোহাম্মদ নাজমুল হাসান। ততক্ষণে সরকারের সামনে কার্যত কোনো বিকল্প পথ খোলা ছিল না। আওয়ামী লীগ সরকার ব্যাপক ঝামেলায় পড়ে যায়। একই রাতে সেনাপ্রধান শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আশ্বস্ত করে যাচ্ছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামের কঠোর জিজ্ঞাসাবাদে নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল মানসিকভাবে ভেঙে পড়েন। ধানমন্ডির একটি সেফ হাউসে চাপ প্রয়োগের সময় তিনি বমি করেন এবং অন্তত একবার জ্ঞান হারান বলে জানা যায়। সোহাইল, যিনি আগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন, ২০২৪ সালের ২০ আগস্ট বনানী থেকে গ্রেপ্তার হন এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। গ্রেপ্তারের ১৩ দিন আগে তাকে চট্টগ্রাম বন্দর থেকে সরিয়ে নৌ প্রশিক্ষণ ও ডক্ট্রিন অধিদপ্তরের কমান্ডার করা হয়েছিল। এর আগে তিনি র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান এবং পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তার গ্রেপ্তার ও বরখাস্তে সক্রিয় ভূমিকা রাখেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া এবং বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। বিশেষ করে নৌবাহিনী প্রধান মোহাম্মদ নাজমুল হাসানের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, কারণ সোহাইল তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত হচ্ছিলেন। ২০০৪ সাল থেকে শেখ হাসিনার নিরাপত্তায় থাকা মেজর অবসর শোয়েব ও মেজর অবসর মামুনকে ২০২১ সালে সরিয়ে দেওয়ার পর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা দুর্বল হয়ে পড়ে। অস্থিরতার সময় জাতীয় সংসদ, গণভবন ও প্রধানমন্ত্রীর সচিবালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো অরক্ষিত রাখা হয়। উচ্ছৃঙ্খল জনতা এসব স্থাপনায় লুটপাট চালায়।
সেনা সদস্যদের উপস্থিতিতেই ধানমন্দির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে ভাঙচুর হয়। সেনাবাহিনী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যর্থ হয়। যদিও তাদের ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত তারা পদত্যাগে বাধ্য হন। সারা দেশে প্রায় ৪০০টি পুলিশ স্টেশনে হামলা চালানো হয়, যেখানে নিরস্ত্র পুলিশ সদস্যরা আক্রান্ত হন। সব স্টেশন থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়, যা এখনও উদ্ধার হয়নি। কেন্দ্রীয় সার্ভারে ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও পুলিশ বিভাগীয় তদন্তে বাধার মুখে পড়ে। বিশ্লেষকদের মতে এটি ছিল পুলিশ বাহিনীকে দুর্বল করার একটি পরিকল্পিত কৌশল। ১৬ জুলাই থেকে সেনাবাহিনী মোতায়েন থাকলেও তাদের শিথিলতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মেজর জেনারেল অবসর হামিদুল হক ও মেজর জেনারেল জোবাইরের বিরুদ্ধে সঠিক গোয়েন্দা তথ্য না দেওয়ার অভিযোগ রয়েছে। রংপুরে আবু সাইদের মৃত্যুর ঘটনা কোটা আন্দোলনকে সরকার বিরোধী বিক্ষোভে রূপ দেয়। এতে অন্তত ৪৩ জন নিহত হন। সরকার ও প্রশাসন পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং জনরোষ তীব্র হয়। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে তোলা ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা হঠাৎ গুলিবিদ্ধ হয়ে পড়ছেন। এসব হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না, এটিএম আজহার। জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এবং সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। বৃহস্পতিবার ১৬ এপ্রিল দিবাগত রাতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত হজ যাত্রীদের গাইডলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটিএম আজহারুল ইসলাম বলেন, ছাত্র জনতার রক্তের ওপর দিয়ে যারা এমপি মন্ত্রী হয়েছেন, তারা যদি সেই রক্তের সঙ্গে বেইমানি করেন, তবে জাতি তাদের ক্ষমা করবে না। অস্ত্র ও পেশিশক্তি দিয়ে মানুষকে দমিয়ে রাখা যায় না মন্তব্য করে জামায়াতের নায়েবে আমির বলেন, ছাত্র জনতার স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটের রায় মেনে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামের চেয়ে বেশি ত্যাগ আর কোনো দল স্বীকার করেনি। দলের শীর্ষ ১১ নেতাকে বিচারিক হত্যা করা হয়েছে। কেবল ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অসংখ্য নেতাকর্মী রাজপথে জীবন দিয়েছেন। নিজে ফাঁসির মঞ্চ থেকে আজ জনতার মঞ্চে এসেছেন উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, শাহাদাতের তামান্না লালন করেই তিনি সামনের সারিতে থেকে জনগণের দাবি আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেবেন। এ সময় তিনি হজযাত্রীদের কাছে